তুবা মুখ ঘুরিয়ে নিল, দ্বিতীয় কোনো শব্দ ব্যয় করল না। চোখ থেকে তখন টপ টপ করে পানি ঝরছে মেয়েটার। কৌশিক দু হাতে তুবার কোমর শক্ত করে চেপে ধরল। তুবা ঘুরিয়ে রাখা গালের শব্দ করে চুমু খেলো। তুবার যেন মুহূর্তের মধ্যেই চিন্তার কথা ভুলে বসলো, কান্না থেমে গেল। রাগী কণ্ঠে বলল, আপনি খুবই অসভ্য। আচ্ছা, তাহলে আর একটু অসভ্যতা আমি করি? একদম না। কৌশিক হাসলো। তুবাকে কান্না থামিয়ে স্বাভাবিক হতে দেখে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। দুই হাতে তুবার মুখটা আঁকড়ে ধরে বলল, এত ভয় পাস কেন জান? আমি আছি তো, সব চিন্তা আমি করব, তুই শুধু আমার পাশে থাকবি, ব্যাস। বড় চাচু আমাদের সম্পর্ক মেনে নেবে না কৌশিক ভাই? তো তোর কি মনে হয়, বাবা না মারলে আমি তোকে ছেড়ে দেবো? আমার জন্য পরিবারের বিরুদ্ধে যাবেন? তুবার কণ্ঠে ভয়ের আভাস। কৌশিক তুবার কপালে ছোট্ট করে চুমু খেলো, অভয় দিয়ে বলল, আমি সব সামলে নেবো জান, শুধু তুই ভেঙে পড়িস না। মনে রাখবি, তোর হাসি খুশি মুখ আমাকে শক্তি দেয়, তোর কান্না আমাকে দুর্বল করে, তোর ভয় আমাকে ভেঙে ফেলে। তুই পাশে থাকলে আমি কৌশিক পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়তে রাজি। সেখানে পরিবার তো নিতান্তই তুচ্ছ বিষয়। তুবার ঠোঁট ছাড়িয়ে হাসলো। মনের সব ভয়, সব চিন্তা নিমেষেই উবে গেল। দুই হাতে কৌশিককে জড়িয়ে ধরল। প্রশস্ত বুকে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করলো। সময় নিয়ে কৌশিককে প্রশ্ন করল, রাতে খাসনি কেন? এমনি। আমাকে খাবি? খেয়ে দেখ। ছি, সরুন তো। এক ঝটকায় কৌশিকের থেকে দূরে সরে গেল তুবা। লজ্জা ঢাকতে তড়িঘড়ি করে পা বাড়ালো ঘরে। কৌশিক পেছন থেকে দুষ্টুমি স্বরে বলে উঠল, জান, চাইলে কিন্তু খেয়ে দেখতে পারিস, ট্রাস্ট মি, আগের বারের চাইতে বেশি মজা পাবি। আজ ভুইয়া মঞ্জিলে পিনপতন নীরবতা বিরাজ করছে। পুরো বাড়ি জুড়ে কোনো মানুষের পদচারণ নেই। আজ বাড়ির বড়রা সবাই নিকটস্থনে এক আত্মীয়র মেয়ের বিয়ে উপলক্ষে সেই বাড়িতে বেড়াতে গেছে। বাচ্চাদের যেতে বলেছিল, কিন্তু তারা কেউ যেতে রাজি হয়নি। মূলত সেই আত্মীয় বাড়িটা ঢাকার বাইরে। সেখানে গিয়ে বিয়ে অ্যাটেন্ড করে আবার বাসায় ফিরে আসতে আগামীকাল দুপুর হয়ে যাবে। অলরেডি বাচ্চারা সবাই অনেক বেশি ছুটি কাটিয়ে ফেলেছে। এই জন্য আর বড়দের সাথে যেতে রাজি হলো না। মূলত ওরা বিয়েতে যেতে চায় না। সবাই ভিন্ন ভিন্ন প্ল্যানিং সাজিয়ে বসে আছে। তাই তো বড়রা বাড়ি থেকে বের হতেই নীরব ছুটল বন্ধুদের সাথে ক্লাবে। আজ সারা রাত ক্লাবে হইহুল্লোড় করে রাত পার করবে। বিকেলের দিকে রিয়া চলে গেছে বান্ধবীর বাড়ি। বান্ধবীরা মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে। আজ আর বাড়ি ফিরবে না। মূলত জামাল সাহেবের কড়া শাসনে বড় হয়েছে সবাই। এজন্য ছুটি পেলে আকাশে উঠতে শুরু করে। সবাই যার যার মতো চলে যাওয়ার পর পুরো বাড়ি জুড়ে তুবা একা রয়েছে। রিয়া অবশ্য অনেকটা টানাটানি করেছে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তুবা যেতে রাজি হয়নি। তুবার মতে ঘুরে বেড়ানোর চেয়ে বাড়িতে বসে মুভি দেখা ভালো। এক বাটি পপকর্ন ভেজে টিভি চালিয়ে সোফায় বসলো তুবা। সাইয়ারা মুভিটা চালিয়ে সোফায় পা গুটিয়ে বসলো। পুরোপুরি মনোনিবেশ করলো টিভিতে। নায়কটা তুবার বেশ পছন্দ হয়েছে। কৌশিক বাসায় ফিরল সন্ধ্যা 6টায়। ক্লান্ত শরীরে এক হাতে টেনে টাই ঢিলে করতে করতে বাড়ির ভেতরে পা বাড়ালো। শুরুতেই নজর পড়ল সোফায় বসা টিভিতে মনোযোগী তুবার দিকে। কৌশিক পুরো বাড়িতে একা নজর বুলালো। আজ নীরব তুবা আর রিয়া ছাড়া বাসায় কারো থাকার কথা নয়। তবে বড়দের পাশাপাশি বাকি দুজনেরও খবর নেই। এর মাঝে কৌশিকের পায়ের আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো তুবা। দরজার সামনে ক্লান্ত মুখে কৌশিককে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িঘড়ি উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে এগিয়ে যেতে যেতে বলল, আপনার কি শরীর খারাপ? বলতে বলতে এক গ্লাস পানি এগিয়ে দিল। কৌশিক চুপচাপ গ্লাসটা এক টানে সবটুকু পানি পেটে চালান করলো। এরপর ম্লান হেসে মুখে বলল, ভীষণ ক্লান্ত লাগছে জান, একটু শান্তি দিবি? তুবার মনটা ভারী হয়ে গেল। গ্লাসটা টেবিলের ওপর রেখে টান দিয়ে গায়ের ওড়না ফেলে দিল। দু হাতে ছাড়িয়ে ইশারায় ডাকলো কাছে আসতে। তুবার সম্মতি পেয়ে ঠোঁট ছড়িয়ে হাসলো কৌশিক। শক্ত করে জড়িয়ে ধরল তুবাকে।
অর্ধমুক্ত বক্ষ ভাঁজে মুখ ডুবালো। তুবা কেঁপে উঠল, কিন্তু কৌশিককে নিজের থেকে সরানোর চেষ্টা করলো না, বরং দু হাত আলতো করে পিঠে রাখলো। কৌশিক তুবার গলার নিচে উন্মুক্ত অংশ নাক ঘষে বলল, বাদু দুটো কোথায়? দেখছি না কেন? দুজনেই বেড়াতে গেছে, ফিরতে অনেক রাত হবে। এর মানে বাড়িতে তুই একা, তাই তো? হ্যাঁ, এই জন্যই তো আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরেছেন। বাহ, আমাকে বুঝতে শিখে গেছিস। অনেক আগে থেকেই। তুবার কথায় কৌশিক আলতো করে হাসলো। তুবার ফর্সা গলদেশে গভীরভাবে ওষ্ঠদায় পিয়ে দিল। পরপরই গলায় চিনচিনে ব্যথা অনুভব করলো তুবা। আতকে উঠে বলল, রাক্ষসের মতো কামড়েছেন কেন? এনার্জি চেক করছি, শরীরে এনার্জি তো কমেই গেছে। এই দেখ, কামড়ে জোর নেই। মতলব কি আপনার? কেন? তুই তো আমাকে বুঝিস, তাহলে এটা কেন বুঝিস না? না, বুঝছি না। কৌশিক হতাশ হলো। গলা থেকে মুখ তুলে তুবার মুখোমুখি হলো, চোখে চোখ রেখে বলল, শরীরে শক্তি পাচ্ছি না জান, একটু এনার্জি দিবি? একটু চার্জ দিয়ে ছেড়ে দেব। বারণ করলে শুনবেন? কখনোই না। বলেই তুবাকে কোলে তুলে নিল। ফিস করে বলল, বাড়ি ফাঁকা, এই সুযোগটা কি করে হাতছাড়া করি বল? তুবা আর বিরোধিতা করলো না, চুপচাপ কৌশিকের বুকের সাথে লেপ্টে রইল। তুবাকে নিয়ে লম্বা লম্বা কদম ফেলে নিজের ঘরে আসলো কৌশিক। আস্তে করে তুবাকে বিছানায় শুইয়ে দিয়ে পরনের ঘামের ভেজা শার্ট খুলে ফেলল। শক্ত পুরুষালী দেহের দিকে হ্যাপিত্বেষ নয় তাকিয়ে রইল তুবা। নগ্ন কৌশিক ওকে খুব করে টানে, বেসামাল করে দেয়। হুঁশ জ্ঞান হারিয়ে কৌশিকের মাঝে মত্ত হতে চায় তুবা। তুবা মুগ্ধ চোখে চাহনি দেখে হাসল কৌশিক। তার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো এই চাহনি। বাঁকা হেসে কৌশিক তুবার ওপর নিজের ভর ছেড়ে দিল। অসংখ্য চুমুতে ভরিয়ে দিল তুবার মুখ, ঘাড়, গলা, নিষিদ্ধ অঙ্গে খুব যত্ন নিয়ে ঠোঁট ছোঁয়ালো। উন্মাদনায় কেঁপে উঠল তুবার দেহ, রক্ত চলাচল বেড়ে গেল। অতিরিক্ত লজ্জায় চোখ খিচে বন্ধ করে রাখল। কৌশিক হাসল। তুবার কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলল, এত পরিশ্রম করে তুই তো এবার লজ্জা হরণ করলাম, তারপরেও এত লজ্জা আসে কোথা থেকে তোর? তোর দেহের প্রতিটা ভাঁজ আমার মুখস্থ, এখন তোরও উচিত আমার দেহের প্রতিটা কোণা মুখস্থ করা, না হলে এই পুরুষত্বের সার্থকতা কোথায়? কৌশিকের মোহনীয় কণ্ঠ বন্ধ রাখা চোখের পাতা মেলে ধরল তুবা। আলতো করে চোখে চোখ রাখল। কৌশিকের চোখ তখন ছিল এক রাস মাদকতার কাছে পাওয়ার আকাঙ্ক্ষা, এক আকাশ প্রেমে উন্মাদনা। চোখের সাথে চোখ মিলতেই কৌশিক তুবার সর্বোচ্চ গভীরে প্রবেশ করল। অনাবিল সুখে চোখ মুছে এলো তুবার। এই অসহ্য সুখে তুবা এখন অভ্যস্ত। আধারিয়া নিশীথে দুটো নগ্ন দেহ পৃষ্ঠে দিল একে অপরকে। অনুভূতির সাগরে ভাসতে ভাসতে পাড়ি জমালো সর্বোচ্চ সুখের সাগরে। রাত তখন ৯টা ছুঁই। কৌশিকের উন্মুক্ত বুকে বিড়ালছানার মতো কুটিসুটি মেরে শুয়ে আছে তুবা। ক্লান্ত দেহটা লেপ্টে আছে নগ্ন দেহের সাথে। ঘুমায়নি, তবে চোখ দুটো বন্ধ। কৌশিক আরো একটু টেনে বুকের সাথে মিশিয়ে নিল তুবাকে, যেন নিজের সবটুকু দিয়ে আগলে নেওয়ার চেষ্টা। পারলে বাজারের ভেতরে ঢুকিয়ে নিত। তুবাও মুচকি এসে এবার একটু ঘনিষ্ঠ হলো। কৌশিক তুবার কপালে ছোট্ট করে চুমু খেয়ে বলল, জানো, ওঠ, গোসল করতে হবে তো। আমি ভীষণ ক্লান্ত কৌশিক ভাই। আধো স্বরে বলল তুবা। কৌশিক ফোঁস করে শ্বাস ছাড়ল। কয়েক মিনিট তুবাকে বুকে নিয়েই শুয়ে রইল, কিন্তু এভাবে থাকলে তো চলবে না। তাই নিজ উদ্যোগে উঠে দাঁড়ালো। পাশ থেকে তোয়ালে দিয়ে কোমর পেঁচিয়ে নিল। এরপর ঝুঁকে তুবাকে কোলে তুলে নিল। তুবাকে নিজের কোলে রেখেই শাওয়ার ছাড়ল কৌশিক। ঝপঝপ করে এক ঝাঁক পানি এসে ভিজিয়ে দিল দুটো দেহ। এই রাত বিরতে ঠান্ডা পানির স্পর্শে দেহ কাটা দিয়ে উঠল তুবার। কৌশিক সময় নিল না, যত দ্রুত সম্ভব গোসল শেষ করলো। ঘরে ফিরে নিজের টি শার্ট তুবার গায়ে জড়িয়ে দিল। নিজেও একটা টি শার্ট আর ট্রাউজার পরে নিল। এরপর তুবার মুখোমুখি হয়ে বসে নিচু কণ্ঠে বলল, ঘরে যাবি নাকি রাতে এখানেই থাকবি? সবার আগে কিছু খাবো, ক্ষুধা লেগেছে।
সে কি, পেট ভরেনি এখনো? আরও একটু দেওয়া উচিত ছিল কি? কৌশিকের মশকরাতে ফুঁসে উঠল তুবা। ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। চোখ মুখ অন্ধকার করে বলল, আপনি একটা অসভ্য। বলেই ঘরের বাইরে পা বাড়ালো। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। বেশ কিছুটা সময় নিয়ে নিচে নেমেছে কৌশিক। তুবা ততক্ষণ টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে। কৌশিক এসেই একটা চেয়ার টেনে বসলো। তুবা কৌশিকের পাশের চেয়ারে বসলো। কৌশিক খেতে খেতে বলল, টাইম লোপে আটকে আছে নাকি? কেন বলেন তো? অবাক হয়ে প্রশ্ন করল তুবা। কৌশিকের ভাবলেশীন উত্তর, তোর পরীক্ষা মনে হচ্ছে শতাব্দী তোরে, আসছেই না। বাসায় সব কবে জানাবো? এত মরিয়া হয়ে উঠলেন কেন? তো মরিয়া হব না? ইদানিং আমার বিবাহিত বিবাহিত ফিলিংস হয়। তোকে সব সময় বুকে জড়িয়ে রাখতে ইচ্ছে করে, কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে যাই। সব সময় সুযোগের সন্ধান চালাতে হয়। এই লুকোচুরি আর আমার ভালো লাগছে না, নিজেকে চোর মনে হচ্ছে। এই পর্যায়ে তুবার চোখ মুছে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ল। খাওয়ার রুচি আবারও হারিয়ে গেল। আঙুল দিয়ে ভাতের দানাগুলো নাড়তে নাড়তে বলল, বাসার জানলে সেদিন ঝড় হবে কৌশিক ভাই, আমার ভয় করছে। তাহলে তো আরো ভালো। ঝড়ে উড়ে গিয়ে দুজনে অন্য কোথাও পড়ব, সেখানেই নতুন করে সংসার শুরু করব, সব ঝামেলা শেষ। কৌশিকের ভাবলেশীন উত্তর। কিন্তু তুবার এই উত্তর পছন্দ হলো না। উল্টো রেগে গেল। রেগে হনহনিয়ে চলে গেল নিজের ঘরে। পেছন থেকে কৌশিক গলা ছেড়ে ডেকে উঠল, আরে জান, খাবার তো খেয়ে যা, নাকি আদরেই পেট ভরে গেছে? তুবা থামল না, জবাবও দিল না। এই অসভ্য লোকের লাগামহীন কথার জবাব তুবার কাছে নেই। সোজা নিজের ঘরে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল। কৌশিক সেদিকে তাকিয়ে দাঁত কিটমিট করে হাসল। বড়রা বাড়ি ফিরেছে পরের দিন সকালে। সবগুলো বাচ্চাদের বাসায় একা রেখে গিয়েছে। চিন্তায় তারা খুব বেশি আনন্দ করতে পারেনি। জামাল সাহেবের চিন্তা সবচাইতে বেশি। যদিও কৌশিকের ওপর ভরসা করে বাচ্চাদের রেখে গিয়েছিলেন তিনি। যাওয়ার পথে কৌশিককে ফোন করে জানিয়ে দিয়েছিলেন বাড়ি ফাঁকা, তাড়াতাড়ি বাড়ি ফিরতে। এই জন্য কৌশিকের নাকে মুখে কাজ শেষ করেই সন্ধ্যায় বাড়ি ফিরেছে। তবুও তিনি স্বস্তি পাচ্ছিলেন না, তাই যত দ্রুত সম্ভব ফিরে এসেছেন। কিন্তু বাড়ি ফিরে তুবা এবং কৌশিক ব্যতীত বাকি দুজন ছিল না। প্রশ্ন করতেই তুবা তৎক্ষণাৎ বানিয়ে বানিয়ে বলে দিল, রিয়া আজ সকালে কোচিংয়ে ছিল, নীরব ওকে দিতে গিয়েছে। সন্দেহ হলেও কেউ আর বেশি খাটেনি। টানা জার্নি করে ক্লান্ত সবাই, তাই যার যার ঘরে ফ্রেশ হতে চলে গেল। রিয়া আর নীরব যখন বাড়ি ফিরল তখন বেলা 9টা। বাড়িতে ঢুকতেই দেখল জামাল সাহেবের ঘরে গোপন আলোচনা চলছে। বড়রা সবাই একজোট হয়ে কোনো বিষয় নিয়ে সলা পরামর্শ করছে। কৌশিক অফিসে চলে যাওয়ার পর তুবা বসার ঘর থেকে জামাল সাহেবের ঘরে উকিঝুঁকি দিচ্ছে। ঠিক সেই সময় রিয়া আর নীরব বাসায় আসলো। তুবাকে বড় চাচুর রুমে উকিঝুঁকি দিতে দেখে বলল, কি হয়েছে রে, এমন চোরের মতো তাকাতাকি করছিস কেন? তুবা চমকে উঠল। ঘুরে রিয়ার মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, শুনতে দাও আপু, গোপন পরামর্শ চলছে। আলোচনার বিষয়বস্তু না জানলেও বিয়ে শব্দটা কানে এসেছে আমার। এখন কার বিয়ে নিয়ে কথা হচ্ছে সেটা শোনার চেষ্টা করছে। মুহূর্তে ভাই বোনেদের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ল। পাশ থেকে নীরব ফিসফিস করে বলে উঠল, কৌশিক ভাইয়ের বিয়ের কথা হচ্ছে না তো? আমাদের মধ্যে ভাই আইসা পরে বড়।